নিস্তব্ধ রাত আর ঘোর কালো অন্ধকারে অল্প আলোয় মিটমিটে তারাগুলো যেন মুগ্ধতা ছড়াচ্ছে আকাশের বুকে। শহর জুড়ে ঠান্ডা হাওয়া আর ঝিঝি পোকার ডাক ঘুমন্ত শহরটা যেন অদ্ভুত ছন্দ তুলছে। উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে যান্ত্রিক ল্যাম্পপোস্টগুলো। চাঁদবিহীন অন্ধকারের মাঝেও ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত ঘুমন্ত শহর। মাঝে মধ্যে দুই একটা যান্ত্রিক গাড়িকে চলে যেতে দেখা যাচ্ছে। তবে এরই মধ্যে রাতে যেটা বেশি দেখা যাচ্ছে, যেটা হলো একদল ছন্নছাড়া কুকুর রাস্তার মাঝে এলোমেলো দৌড় আর ঘেউ ঘেউ শব্দ করে ঘুমন্ত শহরটাকে জানান দিচ্ছে তাহাদের পাহারাদারিতার খবরটির। আবার দুই একটা কুকুরকে রাস্তার মাঝে বুক লাগিয়ে শুয়ে পড়তেও দেখা যাচ্ছে। মায়া বিরতিবিহীন দৃষ্টিতে সেই সব তাকিয়ে দেখছে চারতলা ফ্ল্যাটের বারান্দা হতে। মধ্যরাতের প্রহর তখন 2টা 20-এর ঘরে। এত রাতে না ঘুমিয়ে স্বাভাবিক মাত্রায় চুপচাপ বসে থাকাটাও অস্বাভাবিক কিছুর ইঙ্গিত করে নিশ্চুপ উদাস মায়া আবারও শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা দিয়ে 56 বারের মতন কল মেলালো হৃদকে। প্রতিবারের মতোই রিং হতে হতে কল কাট হয়ে গেল এক সময়। মায়া জানে হৃদ ওর কল রিসিভ করবে না, তারপরেও বিরতিবিহীন একের পর এক করেই যাচ্ছে। মায়া পুনরায় কল মিলিয়ে তাকিয়ে রইল সেই ল্যাম্পপোস্টের হলুদ আলোর রাস্তার দিকে। তখনই হঠাৎ কেউ অন্ধকার বারান্দার আলো জ্বালাতেই মায়া চমকে পাশে তাকালো। ঘুমন্ত জুঁইকে দরজার পাশে সুইচ বোর্ডে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকের ন্যায় মায়া পুনরায় সেই দৃষ্টি ফেলল রাস্তায়। নিস্তব্ধ নীরবতা ভেঙে মায়াই প্রথমে বলল, আলোটা চোখে লাগছে জুই, লাইটটা অফ করে দে। মায়ার কথায় সত্যি সত্যি জুঁই তৎক্ষণাৎ লাইট অফ করে মায়ের পাশে বসতে বসতে ঘুমন্ত গলায় বলল। এত রাতে এখানে কি করছিস তুই? মায়ার উদাসীন উত্তর আসলো তক্ষণে। আকাশের চাঁদগুলো গুনছিলাম। মায়ার কথায় যে ঘাড় বেঁকে উঁকি ঝুঁকি মেরে দূর আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝে একটা চাঁদের সন্ধানও না পেয়ে জুই এই অমাবস্যার চাঁদ পাবে কোথায়? তাছাড়া চাঁদ তো একটাই হয়। কিন্তু মায়া বলল অসংখ্য চাঁদের কথা। জুই একই গলায় বলল, এই অন্ধকার রাতে চাঁদ কোথায় পেয়েছিস তুই? আমি তো দেখছি না। না দেখলে চলে যা, রুমে গিয়ে ঘুমা। তোর জন্য আজ চাঁদ আকাশে ওঠেনি, আমার জন্য উঠেছে, তাই আমি দেখছি। তুই যা। মায়ার মন খারাপের আভাস জুই বুঝতে পেরেই বলল। মুড অফ? মায়া একইভাবে দূর আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আজ 20 দিন হয়ে গেছে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই জুই। উনি নিশ্চয়ই খুব বেশি রেগে আছে আমার উপর। ওনাকে আমি কিভাবে বোঝাবো? যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো ওনাকে ভালোবাসি, তাকে রেখে নিশ্চয়ই অন্য কারো কাছে যেতাম না। মায়ার কথায় এবার জুইও সিরিয়াস হয়ে বসলো। আজ অনেক দিন ধরে হৃদ মায়া আরিফদের মনোমালিন্যতার কাহিনীগুলো দেখছে জুই। সবকিছু বুঝেও জুইয়ের মায়ার সঙ্গে এই বিষয়ে তেমন কোনো কথা হয়নি। এমন না জুই এই বিষয়ে কথা বলতে চায়নি, বরং জুই প্রথম থেকেই মায়ার সঙ্গে এসব বিষয়ে কথা বলতে চেয়েছিল। কিন্তু মায়া প্রতিবারের মতন ওদের সম্পর্কের বিষয়গুলো এড়িয়ে গেছে। তাই এখন মায়াকে নিজে থেকে এসব বিষয়ে কথা বলতে দেখে জুইও আগ্রহী হলো। মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ভুলটা তোর দ্বারাই হয়েছে ঋতু। তোর উচিত ছিল সবটা আরও আগে ভাইয়াকে জানানোর, তাহলে হয়তো সব কিছু এতটা বিগড়ে যেত না। আরিফ ভাইয়াও খুব কষ্ট পেয়েছে সেদিন, আজ পর্যন্ত তোর সাথে কথা বলছে না ভাই। জুইয়ের কথায় মায়া গোপন দীর্ঘ শ্বাসটা প্রকাশ্যে ছাড়ল। খোলা আকাশের দিকে তাকিয়ে হাতের ফোনটা পাশে রাখলো। ওই আকাশের তারার দিকে তাকিয়ে বলল, আজ আমি যতটা অপরাধী, সেদিন সবাইকে সবটা আগে থেকে জানালেও ততটাই অপরাধী থাকতাম জুই। হয়তো আরিফ ভাইয়া আর ওনার জায়গাটা ভিন্ন হতো, ভিন্ন মানুষগুলো দাঁড়িয়ে থাকতো। তবে সব দিক থেকে আমি অসহায় হতাম। আমার দিকটা কেউ বুঝতে চাইতো না, যেমন আজ চাচ্ছে না কেউ।
মায়ের মন খারাপে জুইয়েরও মন খারাপ হলো। বিগত দিনগুলো ধরে দেখে আসছে মায়াকে হৃদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে। প্রতিবারের মতনই মায়া বিফল। কিন্তু শুধু তাই নয়, খান বাড়ির কারোর সঙ্গেই মায়া যোগাযোগ করতে পারছে না, এমনকি আসিফের সঙ্গে পর্যন্ত না। হৃদের সঙ্গে মায়া মনোমালিন্যতা বোঝা যায়, কিন্তু তাই বলে আসিফের সঙ্গে কেন মায়া যোগাযোগ করতে পারছে না সেটাই বুঝতে পারছে না জয়ী। সেদিন হসপিটাল হতে মায়া আর আরিফকে আসিফের বাসায় পৌঁছে দিয়ে সে ঢাকায় ব্যাক করে। তারপর থেকে আসিফ অনেকটা নিরুদ্দেশ বলা যায়, মায়ের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না। জুই মায়াকে হঠাৎই বলল, ঢাকা যাবি ঋতু ভাইয়ের সঙ্গে দেখা করতে? জুইয়ের কথায় মায়া দূর আকাশ হতে দৃষ্টি সরিয়ে তাকালো জুইয়ের দিকে। হালকা ভুরু উঁচিয়ে কুঁচকে বলল, ঢাকা? হ্যাঁ। কেন? দেখ, ভাইয়া তোর উপর খুব রেগে আছে। আমার মনে হয় না তিনি কখনো তোর ফোন রিসিভ করবে। এই জন্যই বলছিলাম তুই বরং কাল ঢাকা চলে যা ভাইয়ার কাছে। দুজন সামনাসামনি হলে তুই তোর দিকটা ভাইয়াকে বোঝাতে পারবি। আর উনি যদি বুঝতে না চায় আমাকে তখন? দেখ ঋতু, কোনো মানুষ এতটাও শক্ত হয় না যে সে তার ভালোবাসার মানুষের দিকটা বুঝতে চাইবে না, অবুঝের মতন বারবার আঘাত করবে। আমার মনে হয় তুই ভাইয়ের কাছে গেলে তিনি আর রাগ করে থাকতে পারবেন না তোর উপর, বরং তোর দিকটা শুনতে চাইবে। তারপরও যদি দেখিস তিনি তোর দিকটা বুঝতে চাইছেন না, তাহলে মনে করবি ভাইয়া তোকে আর নিজের জীবনে চায় না। হয়তো তিনি ভিন্ন কিছু চাইছে, হতে পারে সেপারেশন। জুইয়ের মুখে সেপারেশন শব্দটা শুনে মায়ের কোথায় যেন প্রচন্ড আঘাত করলো। মায়া জুই থেকে দৃষ্টি সরিয়ে দু হাতে মাথা চেপে ঝুঁকে বসতে বসতে পড়ল, তুই যা জুহি, আমার ভালো লাগছে না। জুই থাকার আকুতি জানিয়ে বলল, আর একটু থাকি না? না। জুই প্রসঙ্গ এড়াতে চেয়ে বলল, কাল কলেজে যাবি ঋতু? অনেক দিন তো হলো কলেজে যাস না। রাফা তোর কথা জিজ্ঞেস করে, যাবি কাল? মায়া একইভাবে বলল। জানি না, তুই যা এখন। জুই মায়াকে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মায়াকে ছেড়ে রুমেও গেল না, বরং ঠায় মায়ের পাশে বসে রইল। মূলত জুইয়ের মন চাচ্ছে না মায়ের মন খারাপের অবস্থা একা ফেলে চলে যেতে। মায়ের মাথা ঝুঁকে কিছুটা সময় বসে থাকার পরও জুইকে নড়তে না দেখে পাশ থেকে ফোনটা হাতে তুলে ঠাস করে উঠে দাঁড়ালো। জুইকে পাশ কাটিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো উপর হয়ে। মায়াকে শুয়ে পড়তে দেখে জুইও বারান্দার দরজা চাপিয়ে মায়ের পাশে শুতে শুতে ভাবলো মায়ের কথা। মায়ের হৃদের জন্য মন খারাপ হয়, কিন্তু হসপিটাল থেকে আসার পর কখনো মায়াকে হৃদের জন্য কাঁদতে দেখেনি, বরং চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড় জোর। কিন্তু আরিফ যখন মায়াকে নীরবে এড়িয়ে যায়, মায়াকে দেখেও না দেখার মতো করে থাকে, আবার মায়ের সঙ্গে কথা বলে না, তখন মায়াকে খুব কাঁদতে দেখা যায়। যে এতটা দিন মায়াকে পর্যবেক্ষণ করে, যেটা বুঝতে পেরেছে সেটা হলো মায়া হয়তো হৃদের রাগের ধারণা আগে থেকেই ছিল, সেজন্য হয়তো পূর্ব প্রস্তুতি ছিল এমন কিছু হবে বলে। কিন্তু আরিফের অভিমান, নীরবতা, ভার নেওয়ার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না মায়া। সেই জন্যই ভ্রাতৃত্বের সম্পর্কে টানাপোড়েনে মায়া সহ্য করতে না পেরে কেঁদে ওঠে নিজের অজান্তেই। জুই মায়ের দিকে কাত হয়ে শুয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ভাবলো না জানি কবে সবটা ঠিক হয়। জুই নিজেরও কখনো আরিফকে দেখেনি তীব্র অভিমানে এইভাবে চুপ করে যেতে। যেখানে আরিফ সবার থেকে মায়ের প্রতি যত্নশীল, সেই আরিফ আদরের মায়ের প্রতি এতটা নিশ্চুপ হয়ে যাবে সেটা সত্যিই যে ভাবিনি কখনো। আরিফের নিশ্চুপতা মায়ার অপরাধ বোধকে ক্ষণে ক্ষণে পাপে তুলছে। মায়ার প্রতি জুহির খুব মায়া হয়। চোখের পলকে কেমন মায়া ভালোবাসা দুটি সুন্দর সম্পর্ক ভরসার জায়গা হারিয়ে অবিশ্বাসের পোকা ধরল। হাল্লা করুক, মায়ার জীবনে সবটা আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যায়। আরিফ দুজনেই মায়াকে আবার বিশ্বাস করে যার যার সম্পর্কের জায়গা থেকে আগলে নিক।
জুয়ে ভাবনা চিন্তার মাঝে মায়া হঠাৎ মাথা উঁচিয়ে অন্ধকারে তাকালো জুয়ের দিকে। হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বলল, আমাকে তোর ধর্ষিতা মনে হয় জুই? মায়ার অপ্রত্যাশিত প্রশ্নে চমকে ওঠে জুই। হতবম্ব হয়ে তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে বলল জুই, এসব কি বলছিস তুই? ধর্ষিতা হতে যাবে কেন? তোরাই তো বলেছিস সেদিন রাতে যোগীদের হাতে পড়িসনি, তাহলে এখন আবার এসব কথা কোথা থেকে আসছে? জুয়ের কথায় মায়া পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে ভাঙা ভেজা গলায় বলল, আমি মনে হয় আমার স্বামীর চোখে ধর্ষিতা জুই। আমাদের যখন খাত থেকে উদ্ধার করা হয় তখন আমাদের দুজনের শরীর জখম ছিল। হয়তো সেই জখমগুলো দেখেই উনি আমায় ঘৃণা করছেন, ভেবেছে আমি ধর্ষিতা, নষ্ট বউকে চাই না বলেই যোগাযোগ করতে চাচ্ছে না। মায়ার কথায় জুই খানিকটা ধমকের স্বরে বলল, বাজে বকিস না মায়া। তোকে উদ্ধার করা থেকে ডক্টর দেখানো সব কিছু হৃদ ভাই নিজের হাতে করেছে। কই, তখন তো এমন কিছু বলতে শুনিনি। নাকি তুই হৃদ ভাইকে এমন কিছু বলতে শুনেছিস? আমার জানা মতে রাফা ওই জঙ্গি ছেলেগুলোকে শনাক্ত করতে র্যাব ক্যাম্পে আসিফ ভাইয়ের সঙ্গে গিয়েছিল। ছেলেগুলোকে শনাক্তও করা হয়েছে। জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তি দিয়েছে তারা শুধু রাফাকেই তুলে এনেছিল সেদিন, তোকে তারা আনেনি। তুই নাকি নিজেই গিয়েছিস রাফাকে বাঁচাতে। রাফা বা তোর কারো ক্ষতি তারা করেনি, এমনকি তারা নাকি তোকে দেখেনি পর্যন্ত, আর না ধরতে পেরেছে। তাহলে তুই হঠাৎ এসব কথা কেন বলছিস? হৃদ ভাই শুধু তোর এঙ্গেজড হওয়ার বিষয়টা নিয়ে রেগে অন্য কিছু নিয়ে নয়। তুই ভুল ভাবছিস ওনাকে। জুয়ের কথায় মায়াকে আর নড়তে দেখা গেল না। জুই অনেক অপেক্ষা করলো মায়ের উত্তরের, কিন্তু মায়াকে উত্তর করতে না দেখে বুঝলো মায়া হয়তো এইসব বিষয়ে আর কথা বলতে চাইছে না। তাই জুইও আর কথা না বাড়িয়ে মায়ের দিকে মুখ করে একটা সময় ঘুমিয়ে পড়লো। তবে মনে মনে দোয়া করলো যাতে মায়ের জন্য যেন নতুন একটা ভোর হয়, ভালোবাসা আর বিশ্বাসের সময়। সকাল 4:45। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে জুই মায়া পাশেই কলেজ ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে। রিক্সা থেকে নামতেই মায়া লক্ষ্য করলো আশেপাশে সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে। কেউ কেউ আর চোখে মায়াকে দেখছে। মায়া বুঝলো না সবার এমন দৃষ্টির কারণ, আর না জানতে চাইলো কেন সে সবার দৃশ্য কেন্দ্রবিন্দু। অসুস্থ মায়া বিগত একটা মাস কলেজে আসেনি। সুস্থ হওয়ার পরও মানসিক টানাপোড়েনে আসলো না। সামনে টেস্ট পরীক্ষা বিধায় আসতে হলো। নতুন করে আবারও পড়া শুরু করতে হবে। বিগত দিনের অনেক পড়া বাকি, তাই আজ মায়ার কলেজে আসা। জুই ভাড়া মিটিয়ে মায়াকে নিয়ে কলেজে প্রবেশ করতে করতে আশেপাশে সবার নজর মায়ের উপর লক্ষ্য করলেও সে চুপ থাকলো। জুই জানে সবার কৌতূহলের দৃষ্টি মায়ের উপর কেন। বিগত দিনগুলোতে মায়া কলেজে উপস্থিত না থাকলেও জুই ঠিকই উপস্থিত ছিল। তাই সেজন্যই সে জানে বিগত দিনগুলোতে মায়াকে নিয়ে ক্যাম্পাসের ভিতরে কতটা চর্চা হয়েছে। স্যার থেকে শুরু করে ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সবার মুখে মুখে মায়ের চর্চাই ছিল। আর সেই চর্চার বিষয়ের কারণও ছিল কলেজের কর্তৃপক্ষ মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের বউ মায়া। আর এটাই ছিল মায়াকে সকলের চোখে আলোচনার কেন্দ্রবিন্দু করার। সেদিন ট্যুর যাত্রার পর থেকেই হৃদ মায়ার কাহিনী পুরো ক্যাম্পাসে অলিগলি ছড়িয়ে। হয়তো কিছুক্ষণ পর মায়াও এই বিষয়টি নিয়ে অবগত হয়ে যাবে। ক্যাম্পাসের করিডোর ধরেই হাঁটছিল মায়া আর জুই। দ্বিতীয় তলায় ক্লাসরুম ওদের। শ্রেয়া নাদিয়া কলেজে এসেছে কিনা আপাতত জানা নেই মায়া বা জুয়ের কারোরই। এরই মধ্যে দুজনে যাওয়ার পথে হঠাৎ কোথা থেকে রাফা দৌড়ে এসে পেছন থেকে মায়াকে চাপটে জড়িয়ে ধরলে খই হারায় মায়া। তার সামলাতে না পেরে আতকে জুই ধরতে চাইলে অপ্রস্তুত জুইও খই হারিয়ে তিনজনই পড়লো একত্রে। করিডোরের দেয়াল ঘেঁষেই
পড়লো, এতে ব্যথা পেল তিনজনই। কিন্তু মায়ার গলায় রাফার দু হাত বাঁধা থাকায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম হতেই মায়া জোর করে রাফার হাতটা গলা থেকে ছাড়াতে চেয়ে বলল, বেয়াদব মহিলা, ছাড়, নিঃশ্বাস নিতে পারছি না আমি। মায়ের কথায় রাফা তাড়াহুড়ো করে গলা থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, সরি সরি, বেশি ব্যথা পেয়েছিস? মায়া দেয়াল ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে অধৈর্যে রাফা আবারও মায়ের হাত টেনে ধরলে রাফা কপাট গলায় বলল, বেয়াদব মাইয়া, তুই কি আমার জামাই লাগোস? ঘেঁষাঘেঁষি করিস কেন? ছাড়। কথাটা কপি পেস্ট মনে হয়। তুই ঠিক কাকে কপি করেছিস বলতো মায়া? এদিকে রাফার টানাটানি শেষ হচ্ছে না, অন্যদিকে জুয়ের খোঁচায় মায়া বিরক্তি চোখে জুয়ের দিকে তাকিয়ে নিজের পড়ে থাকা ব্যাগটা তুলে ঝেড়ে কাঁধে পড়তে পড়তে ক্ষিপ্ত গলায় বলল, নিজের জামাইয়ের কপি করছি, হয়েছে, এবার ছাড়, সর। কথা বলেই মায়া জুইকে পাশ কাটাতে চাইলে পুনরায় হাত টেনে রাফা বলল। জানো কই যাস? রাফার টানাটানিতে বেশ বিরক্ত হলো মায়া, কিন্তু রাফার মুখে জানু ডাক শুনে খানিকটা ভুরু কুঁচকে বলল, জানু? হ, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? জানো তো ডাকতেই পারি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে থেকে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে। এই জীবন তোর, আর এই জীবনে তুই হলি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বাকি সব বাদ। যে মানুষের জীবন বাঁচায় আমার চোখে তার মূল্যায়ন অনেক বেশি, আর সেখানে তুই তো আমার জীবন ইজ্জত দুটোই বাঁচিয়েছিস। তোর মূল্যায়ন আমার মনে প্রাণে বুকে কলিজায় সবখানে জানো। কথাগুলো বলতে বলতে রাফা পুনরায় অধিকার দেখিয়ে মায়ের কাজ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরল। মায়াকে নিয়ে সামনের দিকে এক কদম বাড়ালেই মায়া অসহায় গলায় বলল, আমার ঠিক হয়নি সেদিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর। তোকে সেদিন জঙ্গলে ফেলে আসলে ভালো হতো। মায়ের কথায় দুই পয়সার পাত্তা দিল না রাফা। ওদের পাশে পাশে জুইও হাঁটছিল। রাফার নতুন বন্ধুত্ব জুইয়ের সাথেও হয়েছে। রাফার চঞ্চলতা সম্পর্কে মায়ের ধারণা না থাকলেও বিগত দিনে জুইয়ের বেশ ধারণা হয়েছে, সেজন্য জুই চুপ রইল। কিন্তু চঞ্চল রাফা মায়ের কাজ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, সেটা তোকে মানতেই হবে জানো। আচ্ছা শোন, রিত জিজুর সঙ্গে একটা বলদ থাকে না, সব সময় ওই মালটা কই রে? রাফার কথায় মায়ের সঙ্গে সঙ্গে জুইও দাঁড়িয়ে গেল। সন্ধিহান প্রকাশ করে ঘাড় বেঁকে রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া বলল, কার কথা বলছিস তুই? মায়ের কথায় রাফা মনে করার মতন করে বলল, আরে আছে একটা হাবা গোবা বলদ টাইপের, রিত ভাইয়ার আগে পিছে ঘুরে। কি যেন নাম তার, ও না আ দিয়ে ছিল একটা নাম, আকিম না কি যেন নাম। আসিফ ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, আসিফ আসিফ। পাশ থেকে রাফাকে সহজ করে জুই সন্দেহের বসে আসিফের নাম ধরে বলল, আসিফ ভাইয়াকে কেন চাই তোর? আজব, আমি কেন তাকে চাইবো? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইবো? তাকেই তো দেখলাম আমার আম্মুর সাথে সেই ভাব জমাতে। উড়ন্ত খবরে শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্য সেটাই তো জানতে তোর কাছে তার খবর নিতে আসলাম, বুঝছিস? রাফার কথায় মায়া জুই দুজনেই চোয়াল ঝুলে যাওয়ার মতো অবস্থা। মায়ার আগে জুই অবাক হওয়ার স্বরে বলল, আসিফ ভাই তোর বড় বোনকে পছন্দ করে রাফা। আল্লাহ, আসিফ ভাইকে দেখে তো মনেই হয় না তিনি কখনো কোনো মেয়েকে পছন্দ করতে পারেন। জুইয়ের কথায় মায়ারও একই মত পোষণ করলো। রাফা খানিকটা ভাব নিয়ে মায়ের কাঁধ আবারও আগের মতন পেঁচিয়ে সামনে হাঁটতে হাঁটতে জুইয়ের কথার উত্তরে বলল, আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার ছোট বড় সামনে পিছে উঁচু নিচু কোনো ভাই বোন নাই। মা বাবার একমাত্র সুকন্যা আমি, বুঝছিস? ক্লাসমেট হিসাবে রাফার সঙ্গ মায়াদের পূর্ব পরিচিত থাকলেও
কখনো সেভাবে রাফাকে চেনা জানা হয়নি কারোরই। ট্যুরের পর থেকেই রাফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হওয়া মায়াদের। রাফার খবর পেয়ে রাফার বাবা মা রাঙামাটিতে গিয়েছিল, কিন্তু তখন মায়াকে নিয়ে রিত চলে এসেছিল সেখান থেকে। কিন্তু তার পরের দিনই মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে যায় রাফার পুরো পরিবার। মায়াকে জড়িয়ে ধরে রাফার মা হাউ মাউ করে কেঁদেছিল সেদিন। একমাত্র মেয়ে রাফার জীবন বাঁচানোর জন্য রাফার বাবাও কেঁদেছিল। মায়ের মাথায় দোয়ার হাত বুলিয়ে দোয়াও করেছিলেন তিনি। এরপর থেকে রাফার বাবা মা মায়াকেও রাফার বোন আর নিজেদের আরেকটি মেয়ে বলে মায়াকে মেনেছিল। সেদিন হতে বলতে গেলে রাফার পরিবারের সঙ্গে মায়ের একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু মায়া এটা জানতো না রাফা আর কোনো ভাই বোন ছিল না। এখন রাফার মুখে সে একমাত্র সন্তান হওয়ার কথাটা শুনে মায়া খানিকটা অবাক স্বরে বলে, তার মানে আসিফ ভাইয়া তোকে পছন্দ করে রাফা? হতে পারে, আই ডোন্ট নো। আসিফ ভাইয়ার সাথে যোগাযোগ হয় তোর? কথা বলিস তোরা ফোনে? আমি কেন কথা বলতে যাবো আজব? তবে আমার আম্মুর সাথে যোগাযোগ আছে এই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুকে ফোন করতে, কিন্তু কেন? মায়া বুঝতে পারলো আসিফ শুধু মায়ের একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথে আসিফের যোগাযোগ আছে। মায়া হাঁটা থামিয়ে অনেক রাগান্বিত গলায় রাফার কাছে ফোন চেয়ে বলল। তুই ফোন এনেছিস রাফা? রাফা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। ফোনটা দে আমাকে। কেন, কি করবি? আসিফ ভাইয়াকে কল দিব। রাফার আশেপাশের পরিবেশটা দেখে ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে মায়াকে বলল, এখানে দিব নাকি আগে ক্লাসে যাবি? ক্লাসে সবাই থাকবে, ক্যান্টিনে চল। ক্যান্টিন এখন খালি থাকবে, চল। রাফা ফোন দিতেই মায়া আসিফের মুখস্থ নাম্বারটা টাইপিং করে তৎক্ষণাৎ কল মিলালো আসিফকে। সকাল হওয়ায় আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কম। ক্লাস শুরু হতে আরও 40 মিনিট বাকি। ক্যান্টিনে গিয়ে বসতে কয়েক মিনিট সময় লাগবে বলে অধৈর্যের মায়া ক্যাম্পাসের করিডোরে একপাশে গিয়ে দাঁড়ালো। অধৈর্যের ন্যায় আসিফকে পরপর কল মেলালেও আসিফ সেটা রিসিভ করলো না। তৃতীয়বারের মতো ওপাশের কলটা রিসিভ হতেই অধৈর্যের মায়ের শক্ত গলায় বলল আসিফকে শুধালো, ফোনটা আপনার ভাইকে দিন আসিফ ভাইয়া। রাফার নাম্বার থেকে মায়ের কণ্ঠ পেতে আসিফ বুঝতে পারলো আজ মায়া কলেজে গিয়েছে, হয়তো দুজন এখন একত্রে আছে। আসিফ রাফাকে ভেবে মায়ের কল রিসিভ করে যেন বিপদে পড়ে গেল। এদিকে রিত, অন্যদিকে মায়া। আসিফ কার কথা শুনবে, জামাই নাকি বউয়ের? কি করবে আসিফ সেটা ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, ভাবি ভাই তো রুমে। সেখানে নিয়ে যান। ভাই অফিসের জন্য রেডি হচ্ছে ভাবি, আমি এখন গেলে ডিস্টার্ব হবে। মায়া একইভাবে জেদ্দি গলায় বলল। আমি ডিস্টার্ব করবই। মায়ার জেদ্দি গলায় আসিফ অসহায় বোধ করে বলল, ভাবি আপনার ফোন আমি রিসিভ করেছি, শুনলে রিত ভাই রাগ করবে। আসিফের কথাটা শুধিয়ে মায়া রাগান্বিত গলায় বলল, আপনি আমার ফোন কোথায় রিসিভ করেছেন? আপনি তো রাফার কল রিসিভ করেছেন। রাফার সাথে আপনার কি চলে আমি জানি না বুঝি? আসিফ তাড়াহুড়ো করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাবি, আমার কারো সাথে কিছু চলে না, সবই ষড়যন্ত্র। ঠিক আছে, আমি সেটা রাফার আম্মুকে বলে দিব তাহলে। মায়ার কথায় এবার আসিফ চুপ করে গেল। এদিকে রিক, অন্যদিকে মায়া, দুটোই জেদ্দি টাইপের মানুষ। যেমন বউ তেমন জামাই। কার আদেশ শুনবে আসিফ? অসহায় আসিফ নিরুপায় হয়ে বলল, 2 মিনিট সময় দিন ভাবি, এখনই যাচ্ছি। আমি ভিডিও কল দিচ্ছি তাহলে। অধৈর্যের মায়া তৎক্ষণাৎ কল কেটে রাফার একই নাম্বার হতে আসিফকে ভিডিও কল মিলালো হোয়াটসঅ্যাপে। আসিফ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে কলটি দেখলো। হৃদের কক্ষের দরজা নক করতেই ভেতর থেকে ডাকলো হৃদ। আসিফ এক বুক সাহস নিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো সত্যি সত্যি হৃদ প্যান্ট শার্ট ইন করে
পড়ছে অফিসের জন্য রেডি হতে। আসিফ ফোন হাতে নিয়ে হৃদকে দেখলো আয়নার ভিতর। হৃদ তখনও প্যান্টের বেল্ট কোমরে জড়াতে জড়াতে তাকালো জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফের দিকে। ফোনের রিংটোনের শব্দ হৃদের কানেও যাচ্ছে, কিন্তু আসিফকে কিছু বলতে না দেখে বরং চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ হালকা কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি চাই? কেন এসেছিস? আসিফ এক বুক সাহস নিয়ে মায়ের ভিডিও কল রিসিভ করলো। হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই জরুরি ফোন এসেছে, আপনি ছাড়া সমাধান হচ্ছে না, একটু কথা বলে দেখুন প্লিজ। হৃদ জরুরি ফোন মনে করে হাত বাড়িয়ে আসিফের থেকে ফোনটা নিতে চেয়ে জিজ্ঞেস গলায় বলল। কে ফোন করেছে? আসিফ হৃদের হাতে ফোনটা দিয়ে তৎক্ষণাৎ দরজার দিকে দৌড় দিতে দিতে বলল। ভাবি ফোন করেছে। চোখের পলকে আসিফ উধাও, কিন্তু হৃদের হাতে থাকা ফোনটিতে মায়ের হাস্যোজ্জ্বল মুখটি ভাসছে। হৃদ ফোনের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনার। অনেকটা দিন পর দুজনের আবারও মুখোমুখি হওয়া। হৃদ রাগের তোপে ফোন কাটতে চাইলে মায়া অধৈর্যের ন্যায় তাড়াহুড়ো করে বলল, এই কল কাটবেন না, কাটবেন না। চোয়াল শক্ত করা হৃদকে তারপরও কলকাতার মনোভাব দেখে মায়া আবারও তাড়াহুড়ো করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। কল কাট করা লাল বাটনে থাকা হৃদের বৃদ্ধাঙ্গুলটি তৎক্ষণাৎ কেঁপে উঠল। যতটা রাগ মায়ার কল পেয়ে হয়েছিল ঠিক ততটাই বরফের ন্যায় গলে গেল মায়ের মুখে আই লাভ ইউ জান বাক্যটি শুনে। হৃদের তীপ্ত স্তব্ধ মেজাজ শীতল হলো। দুজনের মধ্যে এই প্রথম ভালোবাসার লেনদেন করা। মায়ের ভালোবাসা সম্পর্কে হৃদ প্রথম থেকেই জানতো, কিন্তু কখনো মায়াবাসী সরাসরি কেউ কাউকে ভালোবাসি বলা হয়নি আজও। এই প্রথম মায়ার মুখে ভালোবাসি শব্দটা বলা। হৃদের মায়ের উপর জমা থাকা সকল রাগ যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। হৃদ চেয়েও যেন নিজের রাগ ধরে রাখতে পারছে না মায়ের উপর। হৃদ বুঝলো না সে কি এই কথাটা শোনার জন্য এতদিন রাগ করে বসেছিল। কই না তো, হৃদ তার বউয়ের বেইমানির জন্য রাগ করেছিল, তাহলে সেই নারীর মুখে সামান্য ভালোবাসে কথা শুনে সে কেন গলে যাচ্ছে? তার আরও রেগে থাকার কথা। এত ভালোবাসা দেখিয়ে তো এই নারীর জন্য অন্য কারো নামে এঙ্গেজড হয়েছিল, তাহলে এই নারী যে এখন ভালোবাসি বলে আবারও বেইমানি করবে না তার কি গ্যারান্টি? মায়ার এঙ্গেজড হওয়ার কথা হৃদের স্মরণে আসতে মস্তিষ্ক তড়াক করে জ্বলে ওঠে রাগে। হৃদের চোয়াল শক্ত করতে দেখে মায়া আবার নরম সুরে বলে, আই মিস ইউ জান, এতগুলো মিস করি আপনাকে। আমার মন চলে আপনার জন্য, সারা রাত ঘুমাতে পারি না, খালি কেমন কেমন করে। আপনি সাথে থাকলে কত আদর করতাম আপনাকে। আপনি কেন আসেন না আমার কাছে? চলে আসেন না তাড়াতাড়ি। মায়া দুষ্ট কথায় হৃদ অভ্যস্ত নয়। হুটহাট মায়ার দুষ্ট কথায় হৃদ অপ্রস্তুত হলো। হৃদের মনে হলো বউ তার ইজ্জত নিয়ে টানছে, আর একটু কথা বাড়ালে এই মহিলা আরো উল্টাপাল্টা কথা বলে হৃদের ইজ্জতের হাত দিয়ে বসবে। কি সরাসরি আবদার, তাকে আদর করতে চায়। বেয়াদব মহিলা তাকে অপদস্থ করে। হৃদ কি বলবে ভেবে না পেয়ে মিথ্যা রাগারাগি ফেস করে ধমকের স্বরে বলল, বেয়াদব। সঙ্গে সঙ্গে হৃদের কল কাট হয়ে গেল। মায়া কান থেকে ফোন নামিয়ে দুষ্টু হাসলো। জয় রাফা থেকে একটু দ্রুত বজায় রেখে এতক্ষণ হৃদের সাথে কথা বলছিল মায়া। কল কেটে যেতেই দুইজন এগিয়ে আসলো মায়ের দিকে। মায়াকে একা হাসতে দেখে রাফার আগে জুই বলল, হাসছিস কেন? কি হয়েছে? ভাইকে মানাতে পেরেছিস? একটু পেরেছি। মনে হয় মানে? এর মানে ভাইয়াকে এখনো মানাতে পারিসনি তুই? মায়া রাফার দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে জুইয়ের কথার উত্তরে বলল, ওনার প্রেমিকা নয়, বউ হই জয়ী। আমার সাথে কতদিন রাগ করে থাকবে সে?